আচ্ছা, এর আগে আমরা জটিল সংখ্যার কার্টেসীয় ফর্ম থেকে পোলার ফর্মে রূপান্তর সম্পর্কে জেনেছি। যদি z ইকুয়ালস টু a প্লাস ib কোনো জটিল সংখ্যা হয়, তাহলে তার পোলার ফর্ম যদি r থিটা হয়, তাহলে আমরা এই রিলেশন থেকে a ইকুয়ালস টু r cos থিটা, b ইকুয়ালস টু r sin থিটা, এখান থেকে আমরা জটিল সংখ্যার পোলার ফর্ম থেকে কার্টেসীয় ফর্মে যেতে পারবো। জটিল সংখ্যার পোলার ফর্ম থেকে কার্টেসীয় ফর্মে যাওয়ার জন্য আমরা এই সম্পর্কটাকে ব্যবহার করব। এখন যদি আমাদের কার্টেসীয় ফর্ম জানা থাকে, সেক্ষেত্রে পোলার ফর্ম আমরা কিভাবে পাবো সেটা নিয়ে একটু আলোচনা করি। আরেকটা ব্যাপার ছিল যে জটিল সংখ্যার মডিউলাস বা পরম মান, সেটা হচ্ছে মূলবিন্দু থেকে সংখ্যাটির দূরত্ব, সেটাকে আমরা r দ্বারা চিহ্নিত করেছিলাম। এখন OPM স্পষ্টতই একটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি যে r ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। তার মানে a এবং b এর মান যদি জানা থাকে, জটিল সংখ্যার বাস্তব অংশের মান এবং কাল্পনিক অংশের মান যদি জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলা থেকে পোলার ফর্মের r এর মান বা জটিল সংখ্যার মডুলাসের মান সহজেই জানতে পারব। এখন হচ্ছে আর্গুমেন্ট অফ z কিভাবে জানবো। আর্গুমেন্ট অফ z ইকুয়ালস টু থিটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এর আগের লেকচারে প্রিন্সিপাল আর্গুমেন্ট বলেছিলাম, সেখানে স্পেলিংয়ে একটু সামান্য ভুল হয়ে গেছিল। প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটা হবে আসলে প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল। তো শিক্ষার্থীদের কাছে ওই লেকচারটি থাকলে সেখানে তারা কারেকশন করে নেবে, এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে। আচ্ছা, এখন আর্গুমেন্ট অফ z ইকুয়ালস টু থিটা, আর এটা হচ্ছে আমাদের a এবং b এর মান জানা থাকলে কিভাবে আমরা r cos থিটা আর sin থিটার মান জানতে পারবো। আচ্ছা, a ইকুয়ালস টু r cos থিটা, এই রিলেশন 1 এবং 2, যদি আমরা এখন 2 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি tan থিটা ইকুয়ালস টু b বাই a, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু tan ইনভার্স b বাই a। এখন এই যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স b বাই a হলো, যদি জটিল সংখ্যাটি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, আমরা এখানে একটা ছবি আঁকা আছে, এটার সাহায্য নেব। যদি জটিল সংখ্যাটি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এখানে থাকে, তাহলে এই থিটার মান, এই b এর মান এবং a এর মান হবে পজিটিভ। a এবং b দুটোই পজিটিভ হবে। কাজেই আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, আচ্ছা এই ছবিটাকে একটু আমরা বামে সরিয়ে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে যে জটিল সংখ্যা থাকবে, তার জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে a এবং b যদি দুটোই পজিটিভ হয়, তাহলে তার জন্য আমরা এই ফর্মুলা লিখতে পারবো যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, এখানে যদি আমরা b বাই a এর জন্য একটা মড চিহ্ন দিই, সেক্ষেত্রে চিহ্ন থাকা না থাকার ফলাফল একই হবে, কিন্তু আমরা একটা বিশেষ কারণে এই চিহ্নটা দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আমরা যা লিখব তার সাথে আমাদের এই ফর্মুলাটা দেখতে একই রকম, মানে কিছুটা ফর্মুলার সাথে মিল থাকবে, সে কারণে আমরা এই ফর্মুলাটা দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে a এবং b দুটোই পজিটিভ, তাই আমি পজিটিভ লিখছি। আচ্ছা, এখন যদি থিটা ইকুয়ালস টু, আমরা থিটারই যে মানগুলো পাবো সেই মানগুলোর ক্ষেত্রে লিখছি, থিটা ইকুয়ালস টু এখানে, অর্থাৎ এখানেই দেখা যাচ্ছে যে a নেগেটিভ হবে, a হবে নেগেটিভ আর b হবে পজিটিভ, এবং এই জটিল সংখ্যার জন্য
থিটার মান হবে হচ্ছে এতটুকু, অর্থাৎ এটি 90 ডিগ্রির চেয়ে বড় একটা অ্যাঙ্গেল হবে, π/2 এর চেয়ে বড় একটা অ্যাঙ্গেল হবে। সেক্ষেত্রে এই মানটাকে আমরা এভাবে লিখতে পারবো যে থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স মড b/a। এখানে আমরা লিখছি মাইনাস প্লাস, অর্থাৎ a নেগেটিভ b পজিটিভের জন্য হচ্ছে এই ভ্যালু, কিংবা এখানে আমরা কোয়াড্রেন্ট নাম্বারও লিখতে পারতাম, এটি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এরপর থার্ড কোয়াড্রেন্টের জন্য যদি এখানে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a এবং b দুটোই নেগেটিভ। তাহলে আচ্ছা, এখানে যে এটা লিখলাম পাই মাইনাস, তো এখানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হলো পাই থেকে এইটুকু পরিমাণ সূক্ষ্মকোণ কম। সো আমরা আসলে tan ইনভার্স মড tan ইনভার্স b/a দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটাকেই চিহ্নিত করলাম। পাই থেকে এই অ্যাঙ্গেলটুকু বাদ দিলে, পাই রেডিয়ান থেকে এই অ্যাঙ্গেলটুকু বাদ দিলে আমরা থিটার মানটা পেলাম, যে থিটা হচ্ছে এখানকার জটিল সংখ্যাটির প্রিন্সিপাল আর্গুমেন্ট। এরপর আমরা দেখি থার্ড কোয়াড্রেন্টে যদি জটিল সংখ্যাটি থাকে সেক্ষেত্রে কী হবে। এখানে বি এবং এ দুটোই নেগেটিভ, এবং এটা হচ্ছে আমার সেই সূক্ষ্মকোণ, যেই সূক্ষ্মকোণটিকে আমরা এই অ্যাঙ্গেল থেকে, যেই সূক্ষ্মকোণটিকে বাদ দিলে আমরা থিটার মানটা পাবো। তাহলে এক্ষেত্রে যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে একটা নেগেটিভ অ্যাঙ্গেল, তাই আমরা আগে নেগেটিভ চিহ্ন দিলাম, নেগেটিভ অফ পাই মাইনাস tan ইনভার্স b/a। এখানে হচ্ছে আমাদের দুটোই নেগেটিভ, তাই মাইনাস মাইনাস চিহ্ন দিলাম। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য। এর জন্য আমাদের একটু জায়গা বেশি দরকার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখব যে যদি জটিল সংখ্যাটি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ এখানে থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি a পজিটিভ এবং b নেগেটিভ হচ্ছে, b নেগেটিভ। সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের মান হবে, এটাও একটা নেগেটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ এইটুকু হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এটা যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে আমরা বলবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস tan ইনভার্স b/a, অর্থাৎ এটা আমরা পাবো a পজিটিভ এবং b নেগেটিভের জন্য। এখন এই রুলটাকে ব্যবহার করে আমরা ইচ্ছা করলে কিছু প্রবলেম সলভ করতে পারি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করার জন্য। আমরা এখন কিছু, আচ্ছা, আমরা এখানে যেটা পেলাম সেটাকে একটু নিচে নামিয়ে আনবো। আচ্ছা, এটাকে এখানে এনে তারপর আমরা প্রবলেমগুলোকে একটু সলভ করব। আচ্ছা, এটাকে লিখলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, এটা থার্ড কোয়াড্রেন্টের জন্য, এটা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। আমরা কিছু জটিল সংখ্যা লিখছি।
ধরা যাক আমাদের এক নাম্বার জটিল সংখ্যা হচ্ছে 3 প্লাস 4i। এটার ক্ষেত্রে আমাদের r এর মান কি হবে? r ইকুয়ালস টু হবে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে এটা হচ্ছে r। এরপর আর্গুমেন্ট ইকুয়ালস টু, দ্যাট ইজ থেটা ইকুয়ালস টু, আমরা লিখব tan ইনভার্স b বাই a। এই আমাদের প্রথম কোয়াড্রেন্টের জন্য সরাসরি ফর্মুলা। এখানে আমরা দেখছি যে 4 এবং 3 দুটোই পজিটিভ, কাজে আমরা সরাসরি 4/3 লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যে পোলার ফর্মটা পাচ্ছি সেটা হলো 5 এবং tan ইনভার্স 4/3, এটাই হচ্ছে পোলার ফর্ম। আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রবলেম দেখি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যদি প্রবলেম নাম্বার 2, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ধরা যাক আমাদের আছে z ইকুয়ালস টু আমরা লিখলাম -3 প্লাস 2i। তাহলে এক্ষেত্রে r এর মান হবে r ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 9 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 13। আমাদের r এর মান হচ্ছে √13। এখন থেটা ইকুয়ালস টু কি হবে? থেটা ইকুয়ালস টু আমরা পাবো এই ফর্মুলা অনুসারে, সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু, আমরা লিখব থেটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স। এখানে যেহেতু বলা হচ্ছে যে a এবং b এর মড নেওয়া হবে, তার অর্থ হচ্ছে যে যে মানগুলো থাকবে সে মানগুলোর পজিটিভ ভ্যালু নেব আমরা। তাহলে মডের চিহ্নটাকে ইগনোর করতে পারি, তার মানে 2/3। এটাই হচ্ছে আর্গুমেন্টের মান, এটাই হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের মান। ঠিক একইভাবে আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি। যদি নাম্বার 3 z ইকুয়ালস টু -1 মাইনাস √3, এরকম থাকলে আমাদের কি হবে? দুটোই নেগেটিভ, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট। সেক্ষেত্রে আমরা প্রথমত লিখব যে r ইকুয়ালস টু √1 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 2, এবং থেটা ইকুয়ালস টু আমাদের পুরো অ্যাঙ্গেলটা মাইনাস হবে, মাইনাস অফ পাই মাইনাস tan ইনভার্স √3/1। যেহেতু এখানে মড নিতে হবে, কাজেই দুটোরই পজিটিভ মান নিলাম। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটি হচ্ছে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স √3, এর অর্থ হচ্ছে π/3, 60 ডিগ্রি, দ্যাট ইজ π/3। তার মানে এখানে আর এর মান আসবে -2π/3 রেডিয়ান্স। তার মানে এই জটিল সংখ্যাটি হচ্ছে 2 and -2π/3, এটা হচ্ছে তার পোলার ফর্ম। এরপর আমরা
ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তেমনি আরেকটি এক্সাম্পল করতে পারি। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা লিখলাম যে জেড ইকুয়ালস টু, দেখা যাক আমাদের দেওয়া আছে, যেহেতু প্রথম অংশ প্রথমটি পজিটিভ হতে হবে, আমি লিখলাম 2 প্লাস, আচ্ছা দ্বিতীয় মানটি নেগেটিভ হবে, মাইনাস √3i, যে কোনো মানই আমরা বসাতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের r ইকুয়ালস টু হবে স্কোয়ার রুট অফ 4 প্লাস 3, দ্যাট ইজ r ইকুয়ালস টু √7। এটি হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। এখন আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা লিখব আর্গুমেন্ট ইকুয়ালস টু হবে, যেটাকে আমরা থেটা বলছি, থেটা ইকুয়ালস টু হবে, এটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে, এবং এটি হবে সরাসরি tan ইনভার্স জটিল সংখ্যার বাস্তব এবং কাল্পনিক অংশের মানের অনুপাত, অর্থাৎ ধনাত্মক পজিটিভ মানের অনুপাত, দ্যাট ইজ √3/2। তাহলে এখান থেকে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটার নেগেটিভ মানটাই হবে জটিল সংখ্যার পোলার ফর্ম। তো এই হচ্ছে মোটামুটিভাবে জটিল সংখ্যার কার্টেসীয় ফর্ম থেকে পোলার ফর্ম পাওয়ার নিয়ম। আমরা এগুলো বাসায় আর একটু চর্চা করলে জটিল সংখ্যাগুলোর কার্টেসীয় থেকে পোলার ফর্মে আসার ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে।